সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। আমরা আজ অ্যাকিউট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন নিয়ে আলোচনা করব। ইন্টেস্টাইন আমাদের এলিমেন্টারি ট্রাক্ট বা খাদ্য নালীর একটি অংশ। আমরা যে খাদ্য গ্রহণ করি সেটি কার্বোহাইড্রেট হতে পারে, ফ্যাট হতে পারে, প্রোটিন, ভিটামিন, ওয়াটার, মিনারেলস বা ইলেকট্রোলাইটস, এসব খাবার খাদ্যনালীতে বা এলিমেন্টারি ট্রাক্টে প্রবেশ করে মাউথ বা মুখের মাধ্যমে। আমাদের মুখেই ডাইজেশন, খাদ্যের যে হজম প্রক্রিয়া সেটি শুরু হয়ে যায়। মুখে আমরা দাঁতের মাধ্যমে খাবারকে চিবিয়ে খুব ছোট করে ফেলি এবং অনেক ফাইবারই আলাদা হয়ে যায় এবং খাদ্যের সারাংশটুকু এসোফেগাস বা নালীর মাধ্যমে স্টমাকে প্রবেশ করে। স্টমাকে খাবার ডাইজেশন হয়, সেখানে এনজাইম আছে, পেপসিনোজেন এনজাইম, হাইড্রোক্লোরিক অ্যাসিড, পেপসিন, প্যানক্রিয়াস থেকে কিছু এনজাইম আসে, ট্রিপসিন, অ্যামাইলেজ, লাইপেজ, এবং ইন্টেস্টাইন বা ডিউডিনাম থেকে কিছু এনজাইম সিক্রেশন হয়। সে সবগুলি এনজাইম মিলে খাবারকে ডাইজেস্টেড করে, অর্থাৎ আমরা যে খাবার গ্রহণ করি এর সারাংশটুকু রক্ত দ্বারা শোষিত হয়, আর বাকি যে খাবারের যে ফাইবার, যেটুকু খাদ্যের সারাংশ নয়, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, অ্যামাইনো অ্যাসিড, ট্রাইগ্লিসারাইড, ভিটামিন, ইলেকট্রোলাইটস, ওয়াটার, এইগুলি আমাদের খাদ্যনালীতে অ্যাবজর্পশন বা শোষিত হয়ে রক্তে চলে যায়। রক্তের মাধ্যমে সমস্ত খাবার শরীরের বিভিন্ন অংশে পৌঁছে যায় এবং সেখানে এই খাদ্য থেকে এটিপি প্রস্তুত হয়। সেলের যে মাইটোকন্ড্রিয়া আছে সেখানে প্রবেশ করে খাদ্য মেটাবলিজম। ডাইজেশনের পর অ্যাবজর্পশন, তারপর মেটাবলিজম হয়ে খাবার শরীরের যে বিভিন্ন কার্যক্রম আছে সেগুলি পরিচালনা করে। স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইন আমাদের খাদ্য নালীরই একটি অংশ। এই ইন্টেস্টাইনে যদি কোনো অবস্ট্রাকশন বা বাধা হয়, খাদ্য যদি কোনো কারণে সামনের দিকে অগ্রসর না হতে পারে, তাহলে এই প্যাথোলজিক্যাল কন্ডিশনকে, এই ডিজিজকে বলা হয় ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন স্মল ইন্টেস্টাইনে হতে পারে অথবা লার্জ ইন্টেস্টাইনে হতে পারে। স্মল ইন্টেস্টাইন হলো আমাদের যে স্টমাক আছে, স্টমাকের পরে যে খাদ্যনালীর যে অংশটুকু, সেটি প্রায় 6 মিটার দৈর্ঘ্য, তবে এটি একবারে লম্বা ভাবে থাকে না, এটি লুপ আকারে থাকে। এই 6 মিটার দৈর্ঘ্যের হলো স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনে আমরা যে খাবার গ্রহণ করি, সে কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ইলেকট্রোলাইট বা ফ্লুইড, সেগুলি অ্যাবজর্পশন হয়ে রক্তের মাধ্যমে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে, এটিপি এবং অক্সিজেন প্রস্তুত করে, শক্তি প্রস্তুত করে, এনজাইম, হরমোন ইত্যাদি বিভিন্ন কাজে, ফাংশনে এই খাদ্যের উপাদানগুলি ব্যবহৃত হয়। স্মল ইন্টেস্টাইনে অ্যাবজর্পশন হওয়ার পর তারপরও যে কিছু খাদ্যের সারাংশ থাকে সেগুলি লার্জ গাটে বিশেষ করে ফ্লুইড এবং ইলেকট্রোলাইট, মিনারেলগুলি অ্যাবজর্পশন হয়, শোষিত হয়। তারপর ফাইবার জাতীয় আনডাইজেস্টেড যে ফুড মেটেরিয়াল, সেগুলি মলাধারে জমা হয় এবং স্টুলের সঙ্গে বেরিয়ে যায়। কোনো কারণে যদি
স্মল ইন্টেস্টাইন অথবা লার্জ ইন্টেস্টাইনে স্মল ইন্টেস্টাইন 6 মিটার দৈর্ঘ্যের একটি টিউব, সেটি লার্জ ইন্টেস্টাইনের চাইতে অনেক লম্বা। লার্জ ইন্টেস্টাইন প্রায় 1.5 মিটার বা 5 ফুট লম্বা একটি টিউব। এটি স্মল গাট থেকে, স্মল ইন্টেস্টাইন থেকে বা শুরু হয়ে রেকটাম এবং অ্যানাল ক্যানেল পর্যন্ত বিস্তৃত। স্মল ইন্টেস্টাইনে যদি কোনো অবস্ট্রাকশন হয় বা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, তাহলে এই প্রক্রিয়াটিকে আমরা বলি অ্যাকিউট স্মল বায়োল অবস্ট্রাকশন বা অ্যাকিউট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। বিভিন্ন কারণে এই বাধা বা অবস্ট্রাকশন হতে পারে, যেমন বাচ্চাদের ক্ষেত্রে হতে পারে ইন্টারসাবসেপশন নামে একটি রোগ আছে। ইন্টারসাবসেপশন, ফরেন বডি অথবা ফুড বুলাস বা অ্যাসকেরিয়াসিস, কৃমি অনেক সময় দলা পাকিয়ে যায়। এ সকল কারণে বাচ্চাদের অথবা কোনো কনজেনিটাল কারণেও, জন্মগত কোনো ত্রুটির কারণে বাচ্চাদের ক্ষেত্রে এই ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হতে পারে। বড়দের ক্ষেত্রে সাধারণত হার্নিয়া, ইনগুইনাল হার্নিয়া, ফিমোরাল হার্নিয়া বা বিভিন্ন রকম হার্নিয়া হয়, আম্বিলিকাল হার্নিয়া। এই হার্নিয়ার কারণে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়, অথবা প্রিভিয়াস যদি কোনো অপারেশন করে থাকে, ছোটবেলাও যদি কোনো অপারেশন করে থাকে, সেই অপারেশনের কারণে শরীরের পেটের ভিতরে ফাইব্রোসিস বা স্কার টিস্যু ফর্মেশন হয়। এই স্কার বা ফাইব্রাস টিস্যু ব্যান্ডস বা অ্যাডহেশন তৈরি করে এবং ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়। এছাড়া টিউমার বা নিউপ্লাজমের মাধ্যমে, পলিপের মাধ্যমেও ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হতে পারে। বড়দের ক্ষেত্রে, বিশেষ করে বৃদ্ধদের ক্ষেত্রে হার্নিয়া অথবা নিউপ্লাজম অথবা বুলবিলাস ইত্যাদি বিভিন্ন কারণে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়। ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হলে কি সমস্যা দেখা দিতে পারে? ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হলে যেখানে বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, এর অগ্রবর্তী অংশে সেটা ফুলে যাবে, ডাইলেটেড হয়ে যাবে, কারণ সেখানে খাদ্য, ফ্লুইড বা পানি, গ্যাস ইত্যাদি জমা হবে এবং অ্যাবডোমিনাল ডিস্টেনশন হবে। অ্যাবডোমেনে পেটে ব্যথা হবে, তারপর অ্যাবডোমিনাল ডিস্টেনশন, পেটে ব্যথা এবং বমি হবে। এছাড়া খাদ্যনালী দিয়ে বা মলাধার দিয়ে কোনো ফ্লেটাস, বায়ু অথবা স্টুল পাস হবে না, কনস্টিপেশন হবে। সাধারণত এই 4টি লক্ষণ দেখা দিলে আমরা বলি যে অ্যাকিউট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়েছে। তখন এই রোগীকে অবশ্যই হাসপাতালে ভর্তি করতে হবে। পরীক্ষা করে দেখা যায় যে তার শরীরে পানি শূন্যতা, ডিহাইড্রেশন দেখা দিয়েছে, তার টেম্পারেচার কিছুটা বেড়ে যেতে পারে এবং তার পালস বেড়ে যাবে, যেহেতু ফ্লুইড খাদ্যনালীতে জমা হয়ে থাকবে, পানি খাদ্যনালীতে জমা হয়ে থাকবে, তখন তার রক্তের পরিমাণ কমে যাবে, তার ডিহাইড্রেশনের সঙ্গে তার হাইপোভলিউমিয়া দেখা দিবে, রক্তের ভলিউম কমে যাবে, তখন সে শকে চলে যাবে। এরপর সেখানে ইনফেকশন হয়ে সেপসিস হয়ে যেতে পারে, ইনফেকশন হইতে সেপটিক শক হয়ে যেতে পারে। কাজে এই লক্ষণগুলি যখন আমরা দেখতে পাব, প্রথম 4টি লক্ষণ হইল পেট ফুলে যাওয়া, পেটে ব্যথা হওয়া, বমি হওয়া এবং কনস্টিপেশন, বায়ু এবং স্টুল পায়খানা রাস্তা দিয়ে বের না হওয়া। এই 4টি বিষয় যদি আমরা
কোনো রোগীর মধ্যে দেখি এবং তার শরীরে পানি শূন্যতা দেখা যায়, তখনই আমরা চিন্তা করি যে তার অ্যাকিউট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়েছে। তখন এই রোগীকে সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি করতে হবে। ডাক্তারের চেম্বারে বা বাইরে ওষুধ দ্বারা, কোয়াক ডাক্তারের কাছে কোনো ওষুধ দ্বারা এই রোগীর চিকিৎসা করা যাবে না। যদি আমরা এই রোগীর চিকিৎসায় দেরি করি তাহলে তার অনেক কমপ্লিকেশন বা জটিলতা দেখা দেবে। কমপ্লিকেশনের মধ্যে হলো, একটা তো বললাম, সে শকে চলে যাবে, অজ্ঞান হয়ে যাবে। অজ্ঞান হয়ে শকে চলে গেলে মানুষ মারা যেতে পারে। যদি সঙ্গে সঙ্গে যদি শকের চিকিৎসা না দেওয়া হয় তাহলে মারা যেতে পারে। এছাড়া অ্যাবডোমিনাল ডিস্টেনশন হয়ে পেট ফুলে সেখানে ইস্কিমিয়া হবে, টিস্যু ডেথ হবে, গ্যাংগ্রিন হয়ে যাবে, তখন বাউল পারফোরেশন হবে। পারফোরেশন হলে তার ইন্টেস্টাইনের যে খাদ্য বা ফ্লুইড, গ্যাস, এগুলি সারা পেটে ছড়িয়ে পড়বে। সেই কন্ডিশনকে আমরা বলি পেরিটোনাইটিস। এটি একটি জটিল রোগ। এটি যদি সঙ্গে সঙ্গে মেডিকেল এবং সার্জিক্যাল ট্রিটমেন্ট না দেওয়া হয় তাহলে রোগী মারা যেতে পারে। কাজেই প্রাথমিক লক্ষণগুলি আমরা যখন দেখব অ্যাকিউট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের, তখনই আমরা রোগীকে হাসপাতালে ভর্তি করব। হাসপাতালে ভর্তি করার সঙ্গে সঙ্গে ডাক্তারগণ তাকে কিছু পরীক্ষা করেন, যেমন রক্ত পরীক্ষা করেন, রক্তের মধ্যে কোনো লিউকোসাইটোসিস বা তার ডাব্লিউবিসি কাউন্ট বেড়ে যাবে এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যাবে। যেহেতু সে বমি করছে, বমির সঙ্গে তার অনেক ফ্লুইড চলে গেছে। ফ্লুইড চলে যাওয়াতে তার যে ফ্লুইডের সাথে তার যে ইলেকট্রোলাইট, সেই ইলেকট্রোলাইট শরীর থেকে চলে যাবে, তখন তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স অবশ্যই কারেকশন করতে হবে, না হলে হার্ট অ্যাটাক করবে। পটাশিয়াম, সোডিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট, এইগুলি খুব সুন্দরভাবে ম্যানেজ করতে হবে। কাজে আমরা কিছু পরীক্ষা করি, রক্ত পরীক্ষা করি, তারপরে আমরা একটা এক্সরে করি। এক্সরে করে আমরা সহজেই বুঝতে পারি যে তার ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়েছে। তার যে স্মল বাউল বা স্মল খাদ্যনালীর যে স্মল ইন্টেস্টাইন আছে সেটা ডাইলেটেড হয়ে যাবে এবং সেখানে ফ্লুইড, এয়ার এবং ফ্লুইড জমা হবে, মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল দেখা যাবে। তখনই আমরা শিওর হয়ে যাই অ্যাকিউট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়েছে। এ সকল পরীক্ষায় যদি শিওর না হওয়া যায় তাহলে আরো কতগুলি পরীক্ষা করা যায়, যেমন সিটি স্ক্যান করা যায়, এমআরআই করা যায়, ফ্লুরোস্কোপি, এন্টেরোক্লাইসিস ইত্যাদি বিভিন্ন পরীক্ষা আছে, আলট্রাসোনোগ্রামও করা যায়। কাজেই যখন আমরা শিওর হব যে অ্যাকিউট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়েছে, তখন তাকে আমরা মেডিকেল ট্রিটমেন্ট দেওয়া শুরু করব। মেডিকেল ট্রিটমেন্টের 1 নম্বর হচ্ছে নেজোগ্যাস্ট্রিক সাকশন। আমরা নাক দিয়ে একটি নল ঢুকাই দিব এবং সাকশন দিব। সাকশন দিয়ে ভিতরে যত ফ্লুইড আছে, গ্যাস আছে, সব টেনে নিয়ে আসব এবং ইন্টেস্টাইনকে আমরা রেস্ট দিব, যাতে পেট আর ফুলতে না পারে সেই ব্যবস্থা করব। তারপর তাকে ফ্লুইড এবং ইলেকট্রোলাইট দিব, তাকে স্যালাইন দিব, যেহেতু তার ডিহাইড্রেশন হয়েছে, ডিহাইড্রেশন কারেকশন করতে হবে। ব্যথার ওষুধ দিব, অ্যান্টিবায়োটিক দিব, তাকে নেজোগ্যাস্ট্রিক সাকশন কন্টিনিউয়াসলি দিতে থাকবো। এই মেডিকেল ট্রিটমেন্ট দেওয়ার পর দেখা যায় যে 50 to 70% পেশেন্টই ইমপ্রুভ হয়ে যায়, ভালো হয়ে যায়। তখন আমরা আরো পরীক্ষা নিরীক্ষা করে দেখি কি কারণে তার এই ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়েছে। যেন আমরা পূর্বেই বলেছি, এটি হার্নিয়ার কারণে হতে পারে, প্রিভিয়াস কোনো সার্জারি করা থাকলে সেই কারণে হতে পারে, কোনো টিউমার বা নিউপ্লাজম হলে হতে পারে। এছাড়া আরো কতগুলি, যেমন ইন্টারসাবসেপশন, ফরেন বডি বুলাস, গলস্টোন, গলভিউলাস ইত্যাদি বিভিন্ন কারণে
ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হতে পারে, আমরা সেই কারণগুলি রিমুভ করার চেষ্টা করব। তো এই সকল কারণ রিমুভ করতে হলে বেশিরভাগ ক্ষেত্রে সার্জারির প্রয়োজন হয়। যেমন হার্নিয়ার জন্য হার্নিয়ার অপারেশন করতে হবে। যদি নিউপ্লাজম বা টিউমার হয়, টিউমারের চিকিৎসা করতে হবে। যদি কোনো প্রিভিয়াস সার্জারি করা থাকে তাহলে সে ব্যান্ড এবং অ্যাডহেশনের চিকিৎসা করতে হবে। এইভাবে প্রত্যেকটা কারণ আমাদের রিমুভ করতে হবে, তাহলে আর ভবিষ্যতে অ্যাকুট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন বা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হবে না। কাজেই আমরা যদি ইন্টেস্টাইনাল যে অবস্ট্রাকশনের যে লক্ষণগুলির কথা বললাম, এগুলি কোনো রোগীর মধ্যে আমরা পাই, সঙ্গে সঙ্গে আমরা কোনো কুমার ডাক্তারের কাছে বা সাধারণ কোনো ডাক্তারের কাছে না গিয়ে আমরা তাকে হসপিটালে ভর্তি করব এবং মেডিকেল ট্রিটমেন্ট দেওয়ার পর তার অবস্থা স্বাভাবিক করার পর তার যদি কোনো সার্জারির দরকার হয় সেই সার্জারির ব্যবস্থা করতে হবে। এই ব্যবস্থা যদি ত্বরিত না করা হয় তাহলে আমরা পূর্বেই বলেছি তার কতগুলি কমপ্লিকেশন বা জটিলতা ডেভেলপ করতে পারে। যেমন ইন্টেস্টাইনের টিস্যু ডেথ হতে পারে, পারফোরেশন হয়ে যাবে। পারফোরেশন একটি মারাত্মক জটিলতা, জীবন বিপন্ন হয়ে যেতে পারে। ইনফেকশন হয়ে পেরিটোনাইটিস এবং সেপটিক শক হয়ে যেতে পারে, এটি একটি মারাত্মক জটিলতা। কাজে এই সকল কমপ্লিকেশন ও জটিলতা থেকে নিরাপদ থাকতে হলে আমাদেরকে অ্যাকিউট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনকে যত তাড়াতাড়ি সম্ভব ম্যানেজ করতে হবে, চিকিৎসা নিয়ে হসপিটালে ভর্তি হয়ে সুচিকিৎসা গ্রহণ করতে হবে, তাহলে আমরা এই সকল জটিলতা থেকে নিরাপদ থাকতে পারব। আসসালামু আলাইকুম।